একটা সিনেমা সুপারহিট হয় তখনই যখন সিনেমাটি দর্শকের পুরো অ্যাটেনশন পায়। 2004 সালে মুক্তি পায় ভ্যান হেলসিং, যেই সিনেমায় আমরা দেখতে পাই মুখ্য চরিত্রে হিউ জ্যাকম্যানকে, যাকে আমরা পুরো পৃথিবীতে তাকে এক পরিচিতি দান করেছি এক্সম্যানের লোগান হিসাবে। তার কাজ কি? সিনেমাটা যদি আমরা জিস্ট আলোচনা করি তাহলে জানতে পারবো যে তার কাজ হলো ভ্যাটিকান সিটির পোপের পরামর্শ নিয়ে এবং তার আদেশে তিনি সমস্ত বিশ্বে ঘুরে বেড়ান পিশাচ, ড্রাকুলা এবং নেকড়েদের মারবে বলে। এটাই হচ্ছে তার কাজ, অর্থাৎ পৃথিবীকে এই শয়তানদের হাত থেকে মুক্তি দান করাই হলো ভ্যান হেলসিং এর কাজ। এবং এই সিনেমাটাতে তাই দেখানো হয়েছে। প্রথম দৃশ্যটা খুবই ক্যাচি, মানে প্রথম দৃশ্যটা আপনি দেখলে যদি বুঝতে পেরে যাবেন যে বাদ বাকি অংশে কি হতে চলেছে। প্রথম দৃশ্যটা দর্শক অ্যাটেনশনের পক্ষে খুবই জরুরি। তাই চলুন সিনেমাটার এক্সপ্লেনেশন শুরু করে দিই। সিনেমা শুরু হয়ে যায় যেখানে আমরা দেখতে পারি ঝড় ঝঞ্ঝার এক রাত এবং একটি ল্যাবের মধ্যে প্রযুক্তিবিদ্যা এবং কারিগরি বিদ্যার ওপর কাজ করতে চলে যান ডক্টর ভিক্টর নামে এক ডাক্তার। এবং তখন তাকে ল্যাব দিয়ে বা সেই প্রযুক্তিশালাটা দিয়ে সাহায্য করেছিল কাউন্ট ড্রাকুলা। কাউন্ট ড্রাকুলা তাকে বলেছিল যে এক মৃত ব্যক্তিকে তাকে জীবন্ত করতে হবে এবং ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন নামে এক মৃত ব্যক্তিকে ট্রান্সিলভেনিয়ার মর্গ থেকে চুরি করে আনে এই প্রযুক্তিশালায় তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাবে বলে। এবং তিনি এতটাই দক্ষ যে সে মৃত ফ্র্যাঙ্কেস্টাইনকে তিনি জীবনদান করেছিলেন। ট্রান্সিলভেনিয়ার লোকেরা এই মৃত ব্যক্তিকে যেহেতু সে চুরি করেছিল সেটা তারা কুসংস্কারাচ্ছন্ন সেই সমাজ সেই অবস্থাটাকে কিছুতেই গ্রহণ করতে পারেনি। তাই তারা সকলে চলে আসে কাউন্ট ড্রাকুলার সেই ল্যাবে ডক্টর ভিক্টরকে মেরে ফেলবে বলে। এবং সেই মুহূর্তে কাউন্ট ড্রাকুলা তাকে জানান যে পুরো গ্রামবাসী আসছে তোমায় মেরে ফেলবে বলে, এবার তুমি কি করবে? তাই ভালোভাবে তুমি ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনকে আমার হাতে দিয়ে তুমি এই স্থান থেকে চলে যাও। কিন্তু ডক্টর ভিক্টর কোনো রকম পিশাচের হাতে তার এই কারিগরি বিদ্যার ফসলকে তুলে দিতে রাজি ছিল। তাই তিনি একটি বৃথা চেষ্টা করে ড্রাকুলাকে মেরে ফেলার জন্য, কিন্তু ড্রাকুলা তো প্রথম থেকেই মৃত, তাকে দ্বিতীয়বার করে কি করে মারবে? তাই একটি তরোয়ার দিয়ে তার বুক থেকে পিঠের পর্যন্ত ভেদ করে চলে যায় এক তরবারি। কিন্তু কাউন্ট ড্রাকুলা তাতে মরে না, কারণ তার মধ্যে যে শক্তি সামর্থ্য আছে, অর্থাৎ তিনি যে মৃত্যুকে জয় করেছেন তা প্রথম দৃশ্যতেই আমরা জানতে পারি। তিনি প্রহার করে মেরে ফেলে কাউন্ট ড্রাকুলা, মেরে ফেলে ডক্টর ভিক্টর। কিন্তু ডক্টর ভিক্টরকে যখন মেরে ফেলা হয় তখন তার দাস ফ্র্যাঙ্কেস্টাইন তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কি হয়, ডক্টর ভিক্টর সমেত ফ্র্যাঙ্কেস্টাইন সেই আগুনের মধ্যে দগ্ধ হয়ে মারা যায়। এবং তা দেখে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল কাউন্ট ড্রাকুলা এবং তার স্ত্রী। কেন কষ্ট পেয়েছিল এটা আমরা গল্পের এক্সপ্লেনেশন করতে করতে ধীরে ধীরে জানতে পারি। এরপরে আমরা চলে আসি পরের দৃশ্যে, যেখানে আমরা দেখতে পারি যে ভ্যাটিকান সিটির পোপের আদেশ নিয়ে প্যারিস অর্থাৎ ফ্রান্সের প্যারিসে উপস্থিত হয়েছে ভ্যান হেলসিং। কি করতে এসেছে তিনি সেখানে এসেছেন ডক্টর জ্যাকেল নামে একজন ভারাক্রান্ত, অর্থাৎ তাকে কোনো আত্মা ভর করেছে, যার ফলে সেই ডক্টর জ্যাকেল 5 জন পুরুষ, 4 জন স্ত্রী এবং 3টে বাচ্চাকে খুন করে ফেলেছে। এবং তাকে যখন ট্যাকেল করতে বা তাকে সংহার করতে ভ্যান হেলসিং স্বয়ং সেখানে উপস্থিত হয়, তাকে এক অন্যরকম রাক্ষসের সম্মুখীন হতে হয়। ডক্টর জ্যাকেল, যার কাজ ছিল মানুষকে রক্ষা করা, তিনি ভারাক্রান্ত হওয়ার পর হয়ে উঠেছেন সাধারণ মানুষের সংহারকারী এক রাক্ষস। ভ্যান হেলসিং ডক্টর জ্যাকেলকে অনুরোধ করেন যে তুমি যেহেতু পজেস্ট, তাই তোমার ভালো হবে তুমি আমার সাথে রোম চলে আসো এবং সেখানেই তোমার সবকিছু শুদ্ধি লাভ সম্ভব হবে। কিন্তু ডক্টর জ্যাকেল যেহেতু পজেস্ট, তিনি ভ্যান হেলসিং এর এই অনুরোধটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন এবং তাকে নিজের শক্তি প্রদর্শন করতে থাকে। এবং এই সিনেমায় আমরা দেখতে পারি যে ঘোস্ট বলতে যে সাধারণ সিনেমায় ঘোস্ট দেখায় তার থেকে সম্পূর্ণ একটা আলাদা স্ক্রিন প্লে তৈরি করেছে সিনেমার মেকাররা। এখানে আমরা দেখি যে ভ্যান হেলসিং যখন নিজের শক্তি, সামর্থ্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছিলেন, তখন কি হয়, ডক্টর জ্যাকেলের হাত তিনি একটি কাটার দিয়ে কেটে ফেলেন এবং সেই হাতটি তখন এক রাক্ষসের থেকে সাধারণ মানুষের হাতে পরিণত হয়। কিন্তু তখনও ডক্টর জ্যাকেল ভ্যান হেলসিং এর সাথে লড়াই চালিয়ে যাওয়া, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করতে থাকেন। এবং শেষমেশ আমরা দেখতে পারি যে ডক্টর জ্যাকেল যখন তার শক্তি দিয়ে ভ্যান হেলসিং একটি ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তখন আমরা কি দেখতে পারি যে ভ্যান হেলসিং তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং তার রোপ গান দিয়ে তার সিনা বা বুকের ছাতি ভেদ করে ফেলে। এবং তার ফলে কি হয়, ভ্যান হেলসিং সেই দড়িটি টেনে উপরে উঠে আসেন এবং ডক্টর জ্যাকেলকে নিচে ফেলে দেন এবং সে ছাদ থেকে পড়ে গিয়ে ডক্টর জ্যাকেল মারা যান এবং তার প্রকৃত স্বরূপ দর্শকের সামনে চলে আসে। এবং তখন প্যারিস পুলিশ চেঁচিয়ে বলে ওঠে যে ভ্যান হেলসিং তুমি একজন খুনি, তুমি কোনো সাধারণ মানুষ না। ডক্টর জ্যাকেলের সংহার করে গল্পের নায়ক ভ্যান হেলসিং পৌঁছে যায় ভ্যাটিকান সিটিতে এবং সেখানে গিয়ে তিনি ফাদারের কাছে যান এবং নিজের পাপের প্রায়শ্চিত্তর অনুরোধ জানান। এবং তখন ফাদার তাকে সেই
ভ্যাটিকান সিটির বা সেই ক্যাথিড্রাল বা সেই চার্চের বেসমেন্টে নিয়ে যান, এবং নিয়ে যেতে যেতে তাকে তার পুরনো গল্পগুলো বলেন যে 1.5 বছর আগে ভ্যান হেলসিং তুমি এখানে এসেছিলে অর্ধমৃত অবস্থায়, এবং তারপর থেকেই তোমার ইয়াদদাস্ত বা তোমার স্মৃতিশক্তি তুমি হারাও, তখন থেকেই তুমি এই কাজে নিজেকে নিয়োগ করে। এবং সে যখন তাকে বেসমেন্টে নিয়ে যায়, তাকে একটি প্রজেক্টরের মাধ্যমে পোপ দেখান যে এটা হলো ভ্যালেরিস পরিবারের একজন অংশ, যারা 400 বছর আগে ভ্যালেরিস পরিবারের রাজারা শপথ নিয়েছিল যে ট্রান্সিলভেনিয়াকে ড্রাকুলা মুক্ত বা পিশাচ মুক্ত করবে, এবং তাদের এই সংগ্রামটা এখনো তারা চালিয়ে যায়। এবং 12 মাস সময় হয়ে গেছে, যেখানে বোরিস ভ্যালেরিস এবং ভেলকানের চিত্র দেখিয়ে ভ্যান হেলসিংকে পোপ জানান যে এরা 12 মাস ধরে বা 1 বছর ধরে এরা এবং আরো একটি মহিলার ছবি দেখিয়ে পোপ তাকে জানান ইনি হলেন অ্যানা ভ্যালেরিস, যিনি ভ্যালেরিস পরিবারের শেষ আশা এবং বংশপ্রদীপ, যিনি এখনো ট্রান্সিলভেনিয়াতে একাই মানুষকে সংঘবদ্ধ করে ড্রাকুলার বিরুদ্ধে বা সেই পিশাচের বিরুদ্ধে নিজের লড়াই চালিয়ে যায়। এবং তোমার কাজ হলো ট্রান্সিলভেনিয়া যাওয়া এবং সেই ড্রাকুলাটাকে সংহার করা এবং অ্যানা ভ্যালেরিসকে সাহায্য করা। এবং এই ঘটনাটি বলতে বলতে পোপ কি করেন, তার হাতে একটি কাগজের টুকরো দেন এবং এটি বলেন যে এটি কি কাজে লাগবে আমি জানি না, তবে ওই কাগজটার মধ্যে একটা লাইন লেখা আছে যে ভগবানের নাম নিয়ে এটা খোলো। এবং তখন ভ্যান হেলসিং বুঝতে পেরে যান এটা হয়তো কোনো জায়গার ছিঁড়ে যাওয়া একটা অংশ, যেটা পোপ আমার হাতে দিয়ে দিলেন। গল্প এগিয়ে যায় এবং এই সিনেমায় আমরা আরো একজনকে দেখতে পাই। দেখবেন 300 সিনেমায় একটা চরিত্র ছিল, যেখানে একটা চরিত্রে আমরা দেখতে পাই যে একটা চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য এক ব্যক্তিকে রাজা লিওনাইডাস পাঠিয়ে দিয়েছিল তার সন্দেহ ভাবক হিসেবে। সেই ব্যক্তি এখানে কার্ল নামক একটি রোল প্লে করছে, এবং যেখানে আমরা দেখতে পাই যে তিনি হলেন ভ্যান হেলসিং এর এক পুরনো বন্ধু এবং সায়েন্টিস্ট এবং পাদ্রী। তার কাজ কি? তার কাজ হলো যে পিশাচ ড্রাকুলাকে মারার জন্য যে সমরাস্ত্র আছে সেগুলোকে আবিষ্কার করা, এবং তিনি ভ্যানকে নিয়ে যান একটি কক্ষে, যেখানে তিনি দেখান যে কিভাবে তার প্রযুক্তিবিদ্যার সাহায্যে তিনি বিভিন্ন রকম সমরাস্ত্র আবিষ্কার করেছেন পিশাচদের মারবে বলে। এবং সেখানে যখন ভ্যান যায় তখন সে কি করে, একটি তীর কামান, পবিত্র গির্জার জল এবং একটি সূর্য কিরণ ছটা নামক একটি সমরাস্ত্র তিনি নেন সেই পিশাচদেরকে মারবে বলে, এবং কার্লকে সাথে নিয়ে তিনি বেরিয়ে যান ভ্যালেরিস পরিবারকে সাহায্য করার জন্য ট্রান্সিলভেনিয়ার দিকে। তাই সিনেমা শিফট করে পরবর্তী দৃশ্যে। এই দৃশ্যটা আমরা দেখতে পারি প্রিন্স ভ্যালকানকে, তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে এবং এটা ছিল একটা প্ল্যান। এবং এখানে আমরা দেখতে পারি যে ভ্যালকান নিজে মনে মনে বলছে যে তোমারই তো অপেক্ষায় ছিলাম, আমি জানি ড্রাকুলা তোমায় কেন পায়। এবং এই লাইনটা যখন সে মনে মনে বলছিল, অর্থাৎ প্রিন্স ভ্যালকান যখন এই লাইনটা মনে মনে বলছিল, তখন জঙ্গল থেকে এক নেকড়ে লাফিয়ে ছুটে আসে তার দিকে। এবং তিনি কি করেন, তার স্কিল, তার যে দক্ষতা আছে বিভিন্ন নেকড়ে থেকে বাঁচার জন্য, একজন রাজপুত্রের যে দক্ষতা থাকে, একটা লড়ার যে সাহসিকতা তার মধ্যে থাকে, তিনি তার পরিচয় দেন। তিনি কি করেন, সেই নেকড়েটিকে ডজ করে ওপরের দিকে উঠতে থাকে। এবং তখন যখন দৃশ্যে মনে হবে যে এটা হয়তো খুব একটা ভালো প্ল্যান, এবং সেই সময় তার সাথে যে তার সাথীরা ছিল, তার কর্মীরা ছিল, তারা করে এক মারাত্মক ভুল। সে যখন ওপরে উঠে যায় তখন কি হয়, সেই নেকড়েটি একটি খাঁচাবন্দি হয়, কিন্তু লোহার খাঁচাবন্দি হওয়ার পরেও তারা তার দিকে কন্টিনিউ গুলি চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ কোনো একটি নেকড়েকে মারার যে প্রধান উপায় আছে তা হলো চাঁদি বা রূপোর বুলেট। এই রূপোর বুলেট ছাড়া অন্য কোনো বুলেট বা অস্ত্রে সেই নেকড়েরা মরে না। এবং কন্টিনিউ যখন সে খাঁচার মধ্যে উপরে বন্দি ছিল, তাকে গুলি মারতে থাকে প্রিন্স ভ্যালকানের সাথীরা, কিন্তু দড়ির মধ্যে গুলি লাগার ফলে সেই খাঁচাটি নিচে পড়ে। এবং তখন যে বিপদটি হয় তা হলো খাঁচাটি ভেঙে যাওয়ার ফলে নেকড়েটি বাইরে বেরিয়ে আসে এবং তার সামনে থাকে স্বয়ং ভ্যালকান। এবং এই দৃশ্যে যখন ভ্যালকান সেই নেকড়েটির সাথে তার প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল, সেই স্থানে উপস্থিত হয় গল্পের নায়িকা অ্যানা ভ্যালেরিস। সে যথাসাধ্য চেষ্টা করে তার ভাইকে সেই নেকড়ের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু তার যে কর্মীরা ছিল তাদের বোকামোর ফলে ভ্যালকানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেই নেকড়েটি, এবং তাকে বাঁচানোর যতই চেষ্টা করুক অ্যানা, সেই নেকড়েটি যেহেতু প্রচন্ড শক্তিশালী, সে তার ভাই অর্থাৎ প্রিন্স ভ্যালকানকে নিয়ে একটি নদী খাতের মধ্যে পড়ে। সিনেমা চলে আসে পরবর্তী দৃশ্যে, এবং এখান থেকে শুরু হয়ে যায় এই সিনেমার সব থেকে থ্রিলার এবং অ্যাকশন সিকুয়েন্স। এই দৃশ্যে আমরা দেখতে পাই যে নদী, নালা, খানা খন্দ, নদীঘাট, সমুদ্র সবকিছু অতিক্রম করে ট্রান্সিলভেনিয়াতে এসে পৌঁছায় গল্পের নায়ক ভ্যান হেলসিং, যাকে আমরা পিশাচ নাশক হিসাবেই গল্পে দেখতে পারবো। এবং তিনি এসে সেই স্থানে একটা অন্যরকম বা একদম ভিন্ন একরকম ব্যতিক্রমী বার্তালাপ করেন। তিনি জানতে পারেন যে ট্রান্সিলভেনিয়ার লোকেরা অজানা ব্যক্তিদের সেই স্থানে থাকতে দেন না এবং তাদেরকে অজানা ব্যক্তিদের তারা পছন্দও করেন না। এবং তাদের মধ্যে যখন এই কথোপকথন চলছিল, তখন সেই স্থানে এসে উপস্থিত হয় গল্পের নায়িকা অ্যানা। এবং অ্যানা ভ্যালেরিস এসে ভ্যান হেলসিংকে তার নাম জিজ্ঞাসা করলে ভ্যান তাকে তার নাম বলতে নারাজ হয়।
এবং তখন অ্যানা ভ্যালেরিস কি করে, তাদেরকে মেরে দেওয়ার জন্য গ্রামবাসীকে আদেশ। কিন্তু গ্রামবাসীরা যখন দা কাটারি নিয়ে তাদের দিকে এগিয়ে যায় তাদেরকে মেরে ফেলবে বলে, তখন ভ্যান হেলসিং বলে ওঠে যে দেখো, আমি এখানে পাদ্রির আদেশে বা রোমের ভ্যাটিকান সিটির পোপের আদেশে আমি এখানে এসেছি তোমাদেরকে সাহায্য করবে বলে, এবং তোমাদের যে গ্রাম আছে, ট্রান্সিলভেনিয়া শহরটা আছে, পিশাচ বা ড্রাকুলা যে একে একে তোমাদেরকে মেরে ফেলছে, তার জন্য আমি এসেছি তোমাদেরকে সাহায্য করবো বলে। কিন্তু অ্যানা ভ্যালেরিস তাদেরকে বলে দেয়, বা ভ্যান হেলসিং এবং তার বন্ধু কার্লকে সাফ জানিয়ে দেয় যে তাদের কোনো রকম সাহায্যের দরকার নেই। এবং এই যখন কথোপকথন হওয়ার পর অ্যানা ভ্যালেরিস মোড় ঘোরে বা ঘুরে দাঁড়ায়, তখনই শুরু হয় ড্রাকুলার পাঠানো তার স্ত্রী 3 পিশাচিনীর অত্যাচার। এই 3 পিশাচিনীকে দেখতে অনেকটা বাদুড়ের মতো, কিন্তু তাদের গায়ের রংটা হয় সাদা। তাদের কাজ কি? তাদের কাজ হলো তারা বেঁচে থাকার জন্য মাসে 1 বা 2 জনকে মেরে ফেলে বা ট্রান্সিলভেনিয়ার মানুষকে মেরে তাদের রক্তপান করে তারা জীবন ধারণ করত। এবং এই জন্য তারা দিনের বেলায় না বেরিয়ে রাতের অন্ধকারে তারা বেরোতো। কিন্তু এখানে যেহেতু দিনের আলো ছিল কিন্তু সূর্য ছিল মেঘে ঢাকা, তাই তারা বেরোতে সাহস পেয়েছে। এবং তারা বেরোনো মাত্র ট্রান্সিলভেনিয়ার সেই ছোট্ট শহর বা গ্রাম বা যাই হোক না কেন, সেই জায়গাটি একে একে তারা তছনছ করতে থাকে। এবং তার সাক্ষী হয়ে দাঁড়ায় ভ্যান হেলসিং স্বয়ং নিজে। সে যেহেতু তাদেরকে রক্ষা করতে এসেছে, তাই ভ্যান হেলসিং এর মতো একজন ব্যক্তিত্বের পক্ষে চুপ করে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো সে সঙ্গে সঙ্গে কি করে, তার তীর কামানটি বার করে এবং তিনি 3 পিশাচিনী ছিলেন তাদেরকে আঘাত করতে থাকেন, বা তাদের দিকে সেই তীর কামান দিয়ে তাদেরকে আক্রমণ করতে থাকে। অন্যদিকে গ্রামবাসীদের বাঁচাতে ব্যস্ত থাকে অ্যানা ভ্যালেরিস, যেটা তার রাজকর্তব্য। রাজকুমারী কি করেন, সেই পিশাচিনীদের মারতে মারতে একটি ঘরে গিয়ে ঢুকে পড়ে এবং তাকে ঘেরাও করে নেয় 2 পিশাচিনী। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে যখন সেই 2 পিশাচিনী তাদেরকে মারতে যাবে, তাদের সাথে হয় ব্যতিক্রমী ঘটনা। তখন কি হয়, গল্পের নায়ক ভ্যান হেলসিং যেহেতু কার্ল তাকে বলে দেয় যে দেখো, এরা একমাত্র মরবে রূপোর বা চান্দির বুলেটে বা গির্জার পবিত্র জলের মাধ্যমে। তখন কি হয়, ভ্যান হেলসিং দৌড়ে যায় এবং যেখানে গির্জার পবিত্র জল পড়ছিল সেই স্থানে, এবং সেই স্থানে গিয়ে কি করে, সে সেই তীরের মধ্যে সেই গির্জার জল লাগিয়ে এক পিশাচিনীর দিকে তিনি আঘাত করেন এবং তার বুক ভেদ করে এক তীর চলে যায়। এবং সঙ্গে সঙ্গে কি হয়, যে আরো যে 2 পিশাচিনী ছিল, সে অ্যানা ভ্যালেরিসের রক্ত পান না করেই সেই স্থান থেকে পালিয়ে যায়। এবং এর আগে একটি দৃশ্য হয়, আমরা দেখতে পারি যে সূর্য যেই মেঘে ঢাকা, সূর্য যেই বেরিয়ে আসে, অর্থাৎ মেঘ যেহেতু সরে যায় সূর্যের ওপর থেকে, মেঘের আস্তরণ সরে যায় সূর্যের উপর থেকে, তখন আমরা দেখতে পারি যে সেই পিশাচিনীগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। কিন্তু আবার যে মেঘ ঢেকে দেয় সূর্যকে, তখন সেই পিশাচিনীগুলো আবার বেরিয়ে আসে তাদেরকে আক্রমণ করতে। এবং এখানে দর্শকের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে এই পিশাচিনীগুলো কেবলমাত্র রাতের বেলায় বের হয়, অর্থাৎ তার সূর্যের আলো ভয় পায়। সর্ব পিশাচ নাশক ভ্যান হেলসিং যেহেতু এক পিশাচিনীকে মেরে দেয় এবং তার ফলে 2 পিশাচিনী পালিয়ে যায়, এবং তখন গ্রামের লোক বেরিয়ে আসেন এবং এক ব্যক্তিত্ব সেই স্থানে এসে বলে যে পিশাচিনীরা নিজেরা বেঁচে থাকার জন্য মাসে 1-2 জনকেই মারতো, কিন্তু এবার ওরা বদলা নেওয়ার জন্য ট্রান্সিলভেনিয়ার সকল মানুষকে একে একে শেষ করে দেবে। এবং এই বলে যখন তারা কার্ল এবং ভ্যান হেলসিংকে মারতে যাওয়ার উপক্রম করে, তখন সেই স্থানে আসে রাজকুমারী অ্যানা, এবং সে এসে সর্বসমক্ষে বলে দেন যে ইনি হলেন আমাদের অতিথি এবং বিশ্ববিখ্যাত পিশাচ নাশক ভ্যান হেলসিং। দেখবেন রাজ পরিবারের রক্তগুলো না খুব জেদি ধরনের হয়। রাজকুমারী অ্যানা যেহেতু ভ্যালেরিস পরিবারের শেষ প্রদীপ, তিনি ছিলেন খুব জেদি। যেহেতু পিশাচিনীরা অর্থাৎ ড্রাকুলারা রাত ছেড়ে দিনের বেলায় ট্রান্সিলভেনিয়া শহরে এসে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে, যেটা সহ্য করা রাজকুমারী অ্যানার পক্ষে সম্ভব ছিল না। সে ভ্যান হেলসিংকে জানান যে আমি এবার রাতের বেলা ড্রাকুলাকে খুঁজবো এবং তাকে মেরে ফেলবো। কিন্তু ভ্যান হেলসিং ছিল খুবই একজন কি বলবো ইন্টেলিজেন্ট, একজন ইন্টেলেকচুয়াল মানুষ। সে কি করে, রাজকুমারী অ্যানাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে উপদেশ দেয় যে দেখুন রাজকুমারী অ্যানা, আপনি যদি এখন ড্রাকুলাকে খোঁজার জন্য যান, রাতের বেলা আপনি তাকে দেখতে পারেন, বরঞ্চ ড্রাকুলা আপনাকে মেরে ফেলতে পারবে এবং আপনি বেফালতু নিজের জীবনদান করে চলে আসবেন। এবং এই ঘটনা বলতে বলতে একটি স্থানে এসে রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে বলেন যে দেখছো এই ছবিটা, আমার বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে এই ছবিটার দিকে তাকিয়ে থাকতো এবং কিছু একটা খোঁজার চেষ্টা করতো, কিন্তু আমি জানি না তিনি কি খোঁজার চেষ্টা করতো। এবং এই বলতে বলতে অ্যানা অর্থাৎ রাজকুমারী অ্যানা নিজেকে বিভিন্ন সমরাস্ত্রে সজ্জিত করতে থাকেন, এবং তিনি যখন বেরিয়ে যাওয়ার উপক্রম করেন, তখন ভ্যান হেলসিং কি করেন, এক ধোঁয়ার সাহায্যে রাজকুমারী অ্যানাকে অজ্ঞান করে দেন, যাতে তিনি রাতের বেলা ড্রাকুলাকে খুঁজতে গিয়ে নিজের জীবন দান না করতে পারেন। বিছানায় শুয়ে থাকা অবস্থা থেকে জ্ঞান ফিরে পায় রাজকুমারী অ্যানা। তিনি উঠেই ভ্যান হেলসিংকে খুঁজতে যাওয়ার মনস্থির করেন। তিনি হাভেলিতে, বিশাল বড় ভ্যালেরিস হাভেলিতে তিনি হলেন একমাত্র প্রাণ
যিনি তখন সেখানে উপস্থিত। গা ছমছমে এক শান্ত নিবিড় পরিবেশে হেঁটে চলেছেন রাজকুমারী অ্যানা, এবং হঠাৎই তিনি একটি পায়ের শব্দ পান এবং তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে বা কিছু দূরে কেউ একজন আছে তাকে ছাড়া। তিনি কি করেন, এগিয়ে যান। বাইরে হচ্ছে ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সেই রাতে তিনি একটি কক্ষের মধ্যে প্রবেশ করলে দেখতে পান যে একটি স্থানের জানলা খোলা রয়ে গেছে। তিনি এগিয়ে যান এবং সেটিকে বন্ধ করে দেন, কিন্তু জানলাটি বন্ধ করার পর সেই হাভেলির মেঝেতে তার নজর যায় এবং তিনি দেখতে পান রক্ত স্নাত এক নেকড়ে বা ভেরিয়ার পায়ের ছাপ, এবং তিনি বুঝতে পেরে যান তাকে ছাড়াও ভ্যালেরিস হাভেলিতে কোনো এক নরখাদক বা তার শত্রু এসে উপস্থিত হয়েছে। তিনি একে একে অস্ত্র হাতে তুলতে থাকেন এবং তিনি নিজেকে লুকিয়ে নেন এক পিলারের পেছনে, কিন্তু তিনি যেই পাশ ফেরেন বা ঘুরে দাঁড়ান তিনি দেখতে পারেন তার ভাই প্রিন্স বা রাজকুমার ভেলকানকে। এবং রাজকুমার ভেলকানকে দেখে, অর্থাৎ তার ভাই যেহেতু একটি নদী খাতে পড়ে গেছিল, তাকে জীবিত দেখে রাজকুমারী অ্যানা খুবই আপ্লুত হন, কিন্তু রাজকুমার ভেলকান তাকে দূরে সরিয়ে দেয় এবং তিনি তখন জ্বরে কাঁপার মতো এক অবস্থায়, এবং তাকে বলেন যে আমাকে ধরো না, আর আমাকে বাঁচানোর প্রতিষেধক বা ওষুধ একমাত্র আছে ড্রাকুলার কাছে, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো। এবং এই বলতে বলতে রাজকুমার ভেলকান এক মহিষাসুর নেকড়ে বা ভেরিয়ার রূপ ধারণ করেন। এবং এই সিনেমায় এই দৃশ্যটি হচ্ছে ভিএফএক্স এর এক জলজান্ত সফলতার উদাহরণ। একমাত্র হলিউডেই এটা সম্ভব হয়। এবং তিনি যখন দেখতে পারেন যে তার ভাই এক ভেরিয়াতে পরিণত হচ্ছে, তিনি খুবই মনক্ষুণ্ণ হন এবং তিনি কাঁদতে থাকেন। এবং সেই ভেরিয়া তখন আর তার ভাইতে নেই, তখন সে আর রাজকুমার ভেলকান নেই, সে হয়ে উঠেছে এক নরখাদক ভেরিয়া। এবং সেই ভেরিয়া কি করে, রাজকুমারী অ্যানাকে প্রহার করে মারার চেষ্টা করে, কিন্তু সেই স্থানে উপস্থিত হয় গল্পের ত্রাতা ভ্যান হেলসিং। এবং সে কি করে, ভেলকানের দিকে বা সেই নেকড়েটের বা সেই ভেরিয়ার দিকে অজস্র গুলি বর্ষণ করতে থাকেন, কিন্তু সেই স্থান থেকে জানলা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সেই ভেরিয়াটি, এবং তার পিছু নেয় গল্পের পিশাচ নাশক বা ত্রাতা ভ্যান হেলসিং। তিনি একটি স্থানে এসে উপস্থিত হন এবং সেই স্থানে তিনি খুঁজে পান সেই সাদা চুলওয়ালা সেই শয়তান ব্যক্তিটিকে, যিনি সর্বহাতের কাটালি কলা হয়ে মানুষকে পিন দিতে সবসময় ব্যস্ত। তিনি তাকে দেখতে পান এবং তাকে বলেন যে তোমার কি পিশাচদেরকে ভয় করে না? বলছে না, কারণ আমি এমন একটা কাজ করি যেটা পিশাচরা করে যাওয়ার পরে কাজে লাগে। অর্থাৎ তিনি কবর খুঁড়ছিলেন এবং ভ্যান হেলসিং যেই অন্যদিকে তাকান, সেই সাদা চুলওয়ালা ব্যক্তিটি তাকে মারার চেষ্টা করেন, কিন্তু সেই রডটি বা সেই অস্ত্রটি যেটা দিয়ে তিনি কবর খুলছিলেন সেটা ধরে ফেলেন ভ্যান হেলসিং, এবং সেই স্থানে উপস্থিত হয় সেই নেকড়ে বা ভেরিয়াটি। তিনি লাফিয়ে ভ্যান হেলসিংকে মারার চেষ্টা করলে ভ্যান হেলসিং সেই স্থান থেকে বা সেই অবস্থা থেকে সরে দাঁড়ায় এবং সেই নেকড়েটি মেরে ফেলে সেই সাদা চুলওয়ালা ব্যক্তিটি। অর্থাৎ তিনি নিজের কবর নিজেই ভরাট করে ফেলেন এবং তিনি আবার এগিয়ে যান সেই নরখাদক ভেরিয়াটিকে মারার জন্য, এবং তিনি পরপর গুলি চালাতে থাকেন, কিন্তু তার পিছু নেয় রাজকুমারী অ্যানা এবং তাকে আটকানোর চেষ্টা করে, তাকে বলে যে এই ভেরিয়াটিকে মেরো না, এটা কোনো ভেরিয়া নয়, এটা আমার ভাই রাজকুমার ভেলকান। এবং তখন ভ্যান হেলসিং তাকে একটা বাস্তবতার সাথে পরিচয় করেন। তিনি বলে দেখো, ভেলকান তোমার ভাই ছিল, কিন্তু সে এখন একটা নরখাদক ভেরিয়া এবং তাকে মেরে ফেলাটাই হবে আমার কর্তব্য। কিন্তু অ্যানা অর্থাৎ রাজকুমারী অ্যানা তাকে সেই কথাটি বলেন যেটি ভেলকান তাকে বলেছিল, যে ড্রাকুলার কাছে এই রোগের প্রতিষেধক আছে এবং আমি সেটা খুঁজে বার করব এবং আমার ভাইকে এই অবস্থা থেকে আমি মুক্তি দেব। পরের দৃশ্যে আমরা ফিরে আসি এবং আমরা দেখতে পাই মধ্যযুগীয় ল্যাবের মতো সাজানো একটি প্রয়োগশালা, যেখানে গল্পের প্রথম দৃশ্যেই আমরা দেখেছিলাম এক ইগর নামক এক শয়তানকে, সে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং তাকে ড্রাকুলা বা গল্পের মেন ভিলেন জিজ্ঞাসা করছে যে আমাদের আর কত সময় লাগবে। তখন ইগর তাকে বলায় যে দেখুন, সময় তো একটু লাগবেই, যেহেতু আপনি ডক্টর ভিক্টর অর্থাৎ সেই ডাক্তারকে মেরে ফেলেছেন এবং ফ্র্যাঙ্কেস্টাইনও আমাদের সাথে নেই, তাই এই পরীক্ষা নিরীক্ষাটা করতে একটু সময় লাগছে। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে ভ্যান এবং রাজকুমারী অ্যানা ড্রাকুলা এবং ভেলকানকে খুঁজতে বেরিয়ে গেছে এবং একটি হাভেলির সামনে এসে রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে জানায় যে এই যে বাড়িটা দেখছো না, এখানে একটা লোক বা ডাক্তার থাকতো যার কাজ ছিল মর্গ থেকে মরদেহ চুরি করে তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো। এবং তারা এগিয়ে যায় এবং তারপরে মানে এই দৃশ্যেই তারপরেক্ষণেই আমরা জানতে পারি যে ড্রাকুলার সামনে এসে উপস্থিত হয় অভিশপ্ত ভেলকান, যে কিনা এক ভেরিয়া বা নেকড়েতে পরিণত হয়েছে। তাকে ড্রাকুলা সোজা সাপটা ভাষায় জানিয়ে যায় যে দেখো, আমি তোমায় হাভেলিতে পাঠিয়েছিলাম যে নতুন অতিথি কে এসেছে, যে আমার এক পিশাচিনী স্ত্রীকে মেরে দিয়েছে, তার ইনফরমেশন বা তার সম্বন্ধে না জেনে তুমি কিনা তোমার বোনের সাথে গল্প করতে ব্যস্ত ছিলে। এবং এই সময় ভেরিয়া থেকে মানুষের রূপ ধরে রাজকুমার ভেলকান। সে ড্রাকুলাকে সাফ জানিয়েছে যে দেখো, আমি তোমার কোনো কাজে আসবো না, তাই আমাকে মেরে ফেলাই তোমার ভালো হবে।
কিন্তু ড্রাকুলা তাকে সাফ জানিয়ে দেয় যে দেখো, তোমাকে মেরে আমার কিছু লাভ হবে না, বরঞ্চ তোমার শরীরে যে বয়ে চলা রক্তটা আছে এটা হচ্ছে আমার খুবই কাজের। এবং তখন টোয়ার্কি নামের যে বেটে শয়তানগুলো আছে যাদেরকে কাজে লাগায় ড্রাকুলা, তারা কি করে এক কঙ্কালকে এক ল্যাব টেস্টিং এর অংশ থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার গলায় যে লকেটটি ছিল তা দেখে ভেলকান বুঝতে পেরে যায় যে এ তো আমারই বাবা, অর্থাৎ 1 বছর আগে যে গায়েব হয়ে গেছিল তাকে ড্রাকুলা এনে তার রক্তের সাহায্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। এবং এই দৃশ্যে আমরা দেখতে পাই তার বাবার সেই মরদেহ কঙ্কালটিকে ফেলে দিয়ে রাজকুমার ভেলকানকে সেই স্থানে আটকে দেয় ড্রাকুলা, তার উপর বা তার রক্তের সাহায্যে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে বলে। ভ্যান হেলসিং এবং রাজকুমারী অ্যানা পৌঁছে যায় ড্রাকুলার ল্যাবের একদম সম্মুখীন অংশে এবং সেখানে গিয়ে দেখতে পায় যে কিছু টোয়ার্কি অর্থাৎ ড্রাকুলার আজ্ঞাবাহক কিছু বিষাক্ত বেটে শয়তানেরা কাঁধে করে একটি তার নিয়ে যাচ্ছে কোনো একটি স্থানে। এবং তা দেখে রাজকুমারী অ্যানা বুঝতে পেরে যায় যে তার ভাইয়ের উপর নিশ্চয়ই কোনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে স্বয়ং কাউন্ট ড্রাকুলা। এবং তিনি তখন বুঝতে পেরে যায় যে তার ভাইকে না বাঁচাতে পারলে হয়তো তার ভাই হয়তো আর বেঁচে আর ফিরতে পারবে। এবং সেই দৃশ্যে আমরা দেখতে পারি যে যেই স্থানে ভেলকান অর্থাৎ রাজকুমার ভেলকানকে ঢোকানো হয়েছে এবং তাকে কিছু শক দেওয়া হচ্ছে সেই তার বা সেই বৈদ্যুতিক পরিবাহী তারের মাধ্যমে, এবং এর ফলে তার মধ্যে থেকে এক বিশাল অগ্নিছটা বা বৈদ্যুতিক ছটার মতো অনেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই বিদ্যুৎগুলো ফিরে যাচ্ছে কিছু ডিম্বাণু সদৃশ অংশের মধ্যে। এবং এই দৃশ্যে আমরা দেখতে পাই যে ভ্যান হেলসিং এগিয়ে যায় সেই ডিম্বাণু সদৃশ দেখতে সেই কিছু অংশগুলোর দিকে এবং তিনি জানতে চায় যে তার শত্রুতা অর্থাৎ তার লড়াই কাদের সাথে। তিনি কি করেন, একটি ডিম্বাণুর মধ্যে হাত ঢোকান এবং যেহেতু সেই বিদ্যুৎ উৎপাদন হয়ে তাদের দিকে সেই বিদ্যুৎ পরিবাহিত হয়ে গেছে, সে যখন সেই ডিম্বাণুর মধ্যে হাত ঢুকিয়ে চেষ্টা করছিল জানার যে ডিম্বাণুর ভেতরে বা এই ডিম সদৃশ দেখতে অংশের মধ্যে কি আছে, তখন তার পেছনে জন্ম নেয় এক পিশাচ বা ছোট্ট বাচ্চা পিশাচ। এবং এই দৃশ্যের সাথে সাথেই আমরা দেখতে পারি যে সব রকম ডিম্বাণু ফেটে বা যত ডিম্বাণু সেই স্থানে উপস্থিত ছিল সেই ডিম্বাণু ফেটে বেরিয়ে আসে অনেক অনেক সহস্র সহস্র পিশাচের বাচ্চা। এবং তখন ড্রাকুলা কি করে, তার দুই যে জীবিত পিশাচিনী স্ত্রী আছে তাদেরকে বলে এবার তোমাদের কাজ হলো এই ছোট্ট বাচ্চাগুলোকে ট্রান্সিলভেনিয়াতে নিয়ে যাওয়া এবং কি করে রক্তপান করতে হয় তা শেখানো। এবং এই দৃশ্যে ভ্যান হেলসিং তার কাজ শুরু করে দেয়। সে অ্যানাকে স্পষ্ট জানিয়ে যে দেখো, তোমার ভাইকে বাঁচানো আর সম্ভব নয়, তোমার ভাই এখন তোমার ভাই আর নেই, তাই ড্রাকুলাকে মেরে বাদবাকি যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টাই হবে আমার কাজ। সে কি করে, সঙ্গে সঙ্গে তার বন্দুক বার করেন এবং একের পর এক সেই বাচ্চা পিশাচগুলোকে আঘাত করে মারতে থাকে এবং সেই স্থানে উপস্থিত হয় ড্রাকুলা স্বয়ং নিজে এবং তার সাথে সম্মুখীন হয় গল্পের প্রধান নায়ক পিশাচ নাশক ভ্যান হেলসিং এর সাথে। গল্প এগিয়ে যেতে থাকে, আমরা দেখতে পারি সেই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ড্রাকুলা এবং তার পিশাচিনী স্ত্রীরা জন্ম দিয়েছে সহস্র বাচ্চা পিশাচদের এবং তাদেরকে সেই দুই পিশাচিনী স্ত্রী ট্রান্সিলভেনিয়া শহরে নিয়ে যায় সাধারণ মানুষের রক্তপান করে কিভাবে বেঁচে থাকতে হয় তার প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে ভ্যান এবং ড্রাকুলা একে অপরের সম্মুখীন হয় এবং তাদের মধ্যে যুদ্ধ প্রায় লেগে যাবে এমন একটি রণংদেহী পরিবেশের সৃষ্টি হয়। তখন ড্রাকুলা ভ্যান হেলসিংকে গ্যাব্রিয়েল বলে সম্বোধন করে এবং এই শোনা মাত্র ভ্যান হেলসিং নিজেই অবাক হয়ে যায় যে তুমি আমাকে কেন গ্যাব্রিয়েল বলে ডাক। তখন ড্রাকুলা কি করে, ভ্যান হেলসিংকে বলে তোমার তো পুনর্জন্ম হয়েছে, তুমি কি ভুলে গেছো তোমার পুনর্জন্মের কথা? আমারও পুনর্জন্ম হয়েছে, আমাকে অনেক আগে মেরে ফেলা হয়েছে। এবং এই যখন তাদের মধ্যে রণংদেহী একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল তখনই আমরা অন্য প্রান্তে দেখতে পাই যে রাজকুমার ভেলকানকে বাঁচানোর জন্য সেই ল্যাব বা প্রয়োগশালার একদম চূড়াতে গিয়ে পৌঁছে যায় রাজকুমারী অ্যানা। কিন্তু সেখানে গিয়ে সে ভেলকানকে বাঁচানোর বৃথা চেষ্টা করে এবং সেই ভেলকান অর্থাৎ রাজকুমার ভেলকান রূপ নেয় সেই মহিষাসুরের মতো এক শয়তান ভেরিয়াতে এবং সে অ্যানাকে মারারও চেষ্টা করে, কিন্তু সেই স্থান থেকে পালিয়ে যায় অ্যানা। এবং পরবর্তী অংশে আমরা দেখতে পাই যে ট্রান্সিলভেনিয়া শহরে যখন সেই পিশাচগুলো একে একে মানুষকে মেরে তাদের রক্ত পান করার প্রশিক্ষণ নিচ্ছিল, হঠাৎই তারা নিজে থেকেই মরতে আরম্ভ করে এবং তাদের এই মরার আর্তনাদ যখন ড্রাকুলার কানে আসে সে একটু অন্যমনস্ক হয়ে যায় এবং এই অবস্থার সুযোগ নিয়ে ভ্যান হেলসিং সেই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু এর আগে ভ্যান হেলসিং চেষ্টা করে সেই ড্রাকুলাকে মারার, যার জন্য রোম থেকে বা ভ্যাটিকান শহর থেকে পোপ আদেশ দিয়ে তাকে এই স্থানে এসেছিল। সে চেষ্টা করে একটি রূপোর বা চান্দির খঞ্জর নিয়ে তার বুকের মধ্যে মারতে, কিন্তু তাতেও ভ্যান হেলসিং এর পক্ষে সম্ভব হয়নি সেই অসীম শক্তিধর ড্রাকুলাকে মেরে ফেলা। এরপর কি করে, ভ্যান হেলসিং একটি ক্রস নেয়
এবং তার হাতে দিয়ে দেয় এবং সেই ক্রসটিতে আগুন জ্বলে ওঠে এবং তা দেখে মনে হতে পারে যে এই হয়তো ড্রাকুলার সংহার হয়ে গেল, কিন্তু না, সময়ের সাথে সাথে সেই ড্রাকুলা হয়ে ওঠে যে অসীম শক্তিধারী। তাই ভ্যান হেলসিং এর মতো একজন যোদ্ধার পক্ষেও, একজন সাহসী মানুষের পক্ষেও, একজন পিশাচ নাশকের পক্ষেও সেই ড্রাকুলাকে মারা ভ্যান হেলসিং এর পক্ষেও সম্ভব হয়ে উঠছিল না। এবং তারা কি করে, যখন ভ্যান হেলসিং সেই ড্রাকুলার অন্যমনস্কতার সুযোগ নিয়ে বেরিয়ে আসে সেই স্থান থেকে, তার সাথে দেখা হয়ে যায় গল্পের নায়িকা রাজকুমারী অ্যানা, এবং তাকে নিয়ে সে অন্য প্রান্তে একটি রোপ গান শট করে। তারা ড্রাকুলা এবং সেই মহিষাসুরের মতো ভেরিয়াকে পেছনে ফেলে তারা এগিয়ে যায় অন্য প্রান্তে। কিন্তু অন্য প্রান্তে যখন যাচ্ছিল তাদের পিছু নেয় ভেরিয়া বা অর্থাৎ রাজকুমার ভেলকান। এবং দর্শকের মনে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কি করে রাজকুমার ভেলকান সেই ভেরিয়াতে পরিণত হলো। এই ভেরিয়াতে পরিণত হওয়ার প্রধান কারণ হলো, মনে আছে যে যখন ভেলকান একটি ভেরিয়াকে ধরার চেষ্টা করেছিল, সে একটি নদী খাতে পড়ে গেছিল, তখন সেই নদী খাতে পড়ার সময় সেই ভেরিয়াটি ভেলকানকে দংশন করেছিল বা তাকে কামড়ে দিয়েছিল। এবং এখানে এটাই বোঝানো হয়েছে যে কোনো ভেরিয়া যদি কোনো সাধারণ মানুষকে কামড়ায়, তাহলে সেই সাধারণ মানুষটি অমাবস্যার রাতে ভেরিয়া রূপ ধারণ করে, এবং এই জন্য রাজকুমার ভেলকান আর রাজকুমার ভেলকান নেই, সে ভেরিয়াতে পরিণত হয়েছে। যাই হোক, ভেরিয়াও তখন কি করে, অ্যানা এবং ভ্যানের পেছন নেয়, কিন্তু সে তার ব্যালেন্স বজায় রাখতে না পেরে সে আবার নদী খাতে পড়ে যায়। বাচ্চারা মরে যাওয়াতে প্রচন্ড হতাশ হয়ে যায় পিশাচিনী এবং ড্রাকুলা। এবং এই সময় ইগর সাফ জানিয়ে যায়, দেখুন ড্রাকুলা, আসলে আমরা ডক্টর ভিক্টরের মতো এত দক্ষ নয়, তার মারা যাওয়াতে আমাদেরকে আজ এই হতাশা, এই ব্যর্থতার সম্মুখীন হতে হলো, না হলে হয়তো এরকম হতো না। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে সেই স্থান থেকে বা ড্রাকুলার সেই হাভেলি থেকে পালিয়ে গিয়ে ভ্যান এবং অ্যানা একটি স্থানে গিয়ে পৌঁছায়, এবং সেখানে গিয়ে অ্যানা অর্থাৎ রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে সাফ জানিয়ে যে দেখো, তুমি যে আজ চেষ্টাটা করেছো, এই চেষ্টাটা আমরা অনেকদিন আগেও করেছিলাম, তোমার কি মনে হয় আমরা চান্দির খঞ্জার রূপোর বুলেট দিয়ে ওকে মারার চেষ্টা করিনি? কিন্তু ড্রাকুলা এসবেতে মরেনি। এবং বৃষ্টির বাদলের দিনে তারা একটি স্থানে গিয়ে দাঁড়িয়ে যায়, এবং সেই স্থানে রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিং নিজেদের মধ্যে যখন আলোচনা করছিল, তখন তারা সেই স্থান ভেঙে নিচের দিকে পড়ে যায়। এবং নিচের দিকে যখন পড়ে যায়, ভ্যান হেলসিং খুঁজে পায় যে এই স্থানে নিশ্চয়ই দৈত্যাকার কেউ আছে, কারণ তার পায়ের ছাপ এবং পড়ে থাকা মাংসের টুকরো এই বলে দিচ্ছে যে তার উচ্চতা অনেক বেশি এবং তার ওজন অনেক বেশি, এবং সে একটি দৈত্যকার মানুষ। এবং এই বলতে বলতে পেছন দিক থেকে চলে আসে ফ্র্যাঙ্কেস্টাইন, অর্থাৎ সেই হলো ফ্র্যাঙ্কেস্টাইন যাকে ডক্টর ভিক্টর বাঁচানোর চেষ্টা করেছিল এবং তাকে জীবন দান করেছিল, এবং যাকে আমরা প্রথম দৃশ্যে ভেবে নিয়েছিলাম যে হয়তো সে মরে গেছে, কিন্তু না, ফ্র্যাঙ্কেস্টাইন তখনও বেঁচে আছে। এবং এই দৃশ্যে তারা প্রথমে একটু নিজেদের মধ্যে হাতাপাই হলেও সেই স্থানে ফ্র্যাঙ্কেস্টাইন ভ্যান হেলসিংকে সাফ জানিয়ে দেয় যে দেখো, আমি কোনো পিশাচ শয়তান না, আমি শুধু একটু বেঁচে থাকতে চাই, এবং আমি হলাম এমন একটি চাবিকাঠি যার সাহায্যে ড্রাকুলা এবং তার পিশাচিনী স্ত্রীরা তাদের বাচ্চাকে অমরত্ব দান করতে পারবে। এবং তারা যখন এই কথাটি বলছিল, তখন ভ্যান তাকে জানিয়ে যায় আমি নিশ্চয়ই তোমাকে সুরক্ষা দান করবো। এই বলতে বলতে ভ্যান তার দিকে একটি অস্ত্র ছুড়ে মারে এবং সে অর্থাৎ ফ্র্যাঙ্কেস্টাইন সেই স্থানে অজ্ঞান হয়ে যায়। শুধু এখানেই আমরা ভেবেছিলাম যে সে স্থান, সেই স্থানে উপস্থিত হয় ভেরিয়া অর্থাৎ রাজকুমার ভেলকান। সে এখানে এসেছিল এটাই জানার জন্য যে অ্যানা এবং ভ্যান কোথায় গেছে, এবং তার কাজ এটাও ছিল সেই ফ্র্যাঙ্কেস্টাইনকে খুঁজে বার করা। অর্থাৎ ভ্যান হেলসিংকে খুঁজতে এসে, অ্যানাকে খুঁজতে এসে সেই ভেরিয়া জানতে পেরে যায় যে ফ্র্যাঙ্কেস্টাইন এখনো বেঁচে আছে, এবং সে সেই স্থান থেকে গুলি খেয়েও অর্থাৎ ভ্যান হেলসিং তার দিকে গুলি চালায়, অর্থাৎ রাজকুমার ভেলকান যে ভেরিয়ার রূপ ধারণ করেছে তার দিকে গুলি চালায়, কিন্তু সেই গুলিগুলোকে উপেক্ষা করে, গুলিগুলোকে কাটিয়ে সে ফিরে যায় ড্রাকুলার হাভেলিতে। অ্যানা এবং ভ্যান তারা মনস্থির করে যে ফ্র্যাঙ্কেস্টাইনকে তাদেরকে পূর্ণ সুরক্ষা দিতে হবে, কারণ ফ্র্যাঙ্কেস্টাইন যদি ড্রাকুলার হাতে একবার পড়ে যায়, তাহলে ড্রাকুলা কি করবে, তাকে ব্যবহার করে পৃথিবীতে বয়ে আনবে এক অনর্থ। কারণ ফ্র্যাঙ্কেস্টাইন হচ্ছে সেই ব্যক্তিত্ব যাকে ব্যবহার করে পিশাচিনী ও ড্রাকুলা তাদের সহস্র সহস্র বাচ্চাদের অমরত্ব দান করতে পারবে। এবং এই দৃশ্যে তারা অর্থাৎ ভ্যান এবং রাজকুমারী অ্যানা তারা ঠিক করে যে তাকে অর্থাৎ ফ্র্যাঙ্কেস্টাইনকে নিয়ে তারা রোমে যাবে, এবং রোমে গিয়ে তাকে পোপের হাতে সমর্পণ করে দেবে। কিন্তু তাকে নিয়ে যাওয়া কি এতটাই সহজ? ট্রান্সিলভেনিয়াতে তারা যখন ছিল এবং তাদের সাথে যে ফ্র্যাঙ্কেস্টাইন আছে, এই ঘটনাটি জানতে পেরে গেছিল ভেরিয়া নিজে। কারণ ভেলকান, রাজকুমার ভেলকান যখন মানুষ তাকে তার কথা শুনলো, সে যখন ভেরিয়াতে পরিণত হয়, সে শুনতে শুরু করে কাউন্ট ড্রাকুলার প্রত্যেকটা পরামর্শ এবং তার কথা। এবং এই দৃশ্য এক সাধারণ মানুষের মনে এক সাংঘাতিক
নিস্তব্ধতা এক ভয়ের সঞ্চার করবে, একটা অ্যাড্রিনালিন রাশ, একটা গা ছমছমে পরিবেশ, একটি জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে সম্পূর্ণ নিস্তব্ধতা এবং অন্ধকারাচ্ছন্ন একটি জঙ্গল, সেই স্থান দিয়ে একটি ঘোড়ার গাড়িতে করে বয়ে চলেছে ভ্যান হেলসিং এবং তার সাথে তার সঙ্গী সেই কার্ট বা সেই ঘোড়ার গাড়ির মধ্যে তার সাথী ফ্র্যাঙ্কেস্টাইন। সমস্ত জঙ্গল যখন গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে একমাত্র ঘোড়ার আওয়াজই শোনা যাচ্ছিল, সেই স্থানে হঠাৎই ভ্যান হেলসিং শুনতে পান কিছু শব্দ এবং সে সঙ্গে সঙ্গে তার তীর কামানটি হাতে নিয়ে নেন। ভ্যান হেলসিং যেহেতু পিশাচ নাশক, সে জানতো যে যে কোনো দৃশ্য, যে কোনো অবস্থা, যে কোনো পরিস্থিতির সম্মুখীন তাকে হতে পারে। এই জন্য কি করে, সে পেছন দিকে একটু নজর দেয়, কিন্তু পেছন দিকে নজর দিয়ে সে কাউকেই খুঁজে পায় না। তখন সে সামনের দিকে মনোনিবেশ করে, কিন্তু সামনের দিকে যে সে মনোনিবেশ করে, সে সামনে খুঁজে পায় দুই পিশাচিনীর এক পিশাচিনীকে। তখন সে কি করে, এক মানে কি বলবো, এই অবস্থায় এক ইমব্যালেন্স একটা যুদ্ধ, মানে ভ্যান হেলসিং এর মতো মানুষের পক্ষে একটা পিশাচিনীর সাথে লড়াই করা সহজ ছিল না। তখন পিশাচিনী কি করে, ভ্যান হেলসিংকে তুলে নিয়ে যেতে চেষ্টা করলে ভ্যান হেলসিং একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে কি করে, সে পিশাচিনীর ডানা ধরে তাকে নিচে নামিয়ে আসে। এক অসম লড়াই, এক রণংদেহী মেজাজের পরিচয় দেয় ভ্যান হেলসিং স্বয়ং নিজে। সে কি করে, পিশাচিনীকে ব্যর্থ করে। কিন্তু এই দৃশ্যেই আমরা দেখতে পারি যে ভ্যান হেলসিং দূর থেকে দেখতে পায় যে সামনে যে কাঠের ব্রিজটি আছে না, সেটা ভাঙা, অর্থাৎ তার ঘোড়াগুলি যদি লাফিয়ে চলে যেতে পারে, পেছনে যে অংশে আমরা জানতাম যে ফ্র্যাঙ্কেস্টাইন আছে, সেই অংশটি নিচে পড়ে যাবে। এবং তাই হয়। ঘোড়াগুলি কি করে, সেই কাঠের ব্রিজ লাফ দিয়ে পার করে দিলেও সেই ফ্র্যাঙ্কেস্টাইন যে ঘোড়ার গাড়ির মধ্যে ছিল, যে কক্ষটা ছিল, যে কাঠের ঘর বানানো হয়েছিল, সেই স্থানটি বা সেই অংশটি খাদের মধ্যে পড়তে থাকে। এবং তা দেখে দুই পিশাচিনীর মনে ভীতির সঞ্চার হয়। কেন? কারণ যদি ফ্র্যাঙ্কেস্টাইন মরে যায়, তাহলে সেই পিশাচিনী এবং ড্রাকুলার স্বপ্ন যে তাদের সহস্র বাচ্চাদেরকে অমরত্ব দান করবে, তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু এই দৃশ্যে আমরা এক টুইস্টের পরিচয় পাই। তারা যখন, অর্থাৎ দুই পিশাচিনী যখন এগিয়ে যাচ্ছিল তাদের ফ্র্যাঙ্কেস্টাইনকে বাঁচাবে বলে, তারা দরজাটি খুলতেই দেখতে পায় চান্দির খঞ্জর এবং চান্দির কিছু সামগ্রী রাখা আছে, এবং সেই অংশটি যেই নিচে পড়ে যায়, তার থেকে বেরিয়ে আসে অসংখ্য খঞ্জর এবং চান্দির সেই সমরাস্ত্র, এবং এক পিশাচিনীর গায়ে লাগে এবং সেই সমস্ত, এবং সেই দৃশ্য আমরা দেখতে পারি যে সেই পিশাচিনী সেই অংশে মারা যায় এবং পড়ে থাকে এক পিশাচ। এবং এই দৃশ্য আমরা দেখতে পাই, এটা ছিল একটা টুইস্ট এবং টার্ন মারত এবং তার শত্রুদেরকে ডাইভার্ট করার একটা পন্থা। এবং যখন সেই ঘোড়ার গাড়িতে করে ভ্যান হেলসিং এগিয়ে যাচ্ছিল, তার সাথে বাদিক থেকে চলে আসে রাজকুমারী অ্যানা, এবং অ্যানা যে গাড়িটি চালাচ্ছিল তার মধ্যে ছিল তার বন্ধু কার্ল এবং ফ্র্যাঙ্কেস্টাইন। এবং আমরা ভেবেছিলাম হয়তো সেই ট্রান্সিলভেনিয়ার জঙ্গল পেরিয়ে তারা যখন রোমের দিকে এগিয়ে যাচ্ছিল, তাদের হয়তো এই জার্নিটা বা এই যাত্রাপথটা সফল হবে, কিন্তু না। এই সিনেমায় সেই স্থানে এসে উপস্থিত হয় রাজকুমার ভেলকান, যে কিনা তখন এক ভেরিয়ার রূপ ধারণ করেছে। সে ঝাঁপিয়ে পড়ে অ্যানার দিকে, কিন্তু অ্যানাকে বাঁচাতে সক্ষম হলেও ভ্যান হেলসিংকে বা তার বুকে কামড় বসাতে সক্ষম হয় রাজকুমার ভেলকান, যে কিনা তখন এক ভেরিয়ার রূপ ধারণ করে বসে। ভ্যান কি করে, তার গুলি রাজকুমার ভেলকানের বুকে দেগে দিতে বাধ্য হয়, এবং রাজকুমার ভেলকান যখন সেই ভেরিয়া থেকে মানুষের রূপ ধারণ করে, তার পরের দিন সকালে আমরা দেখতে পারি তার সাথে তার বোনের অর্থাৎ রাজকুমারী অ্যানার একটা এনকাউন্টার। রাজকুমারী অ্যানা কাঁদছে এবং অশ্রু বাহিত চোখে রাজকুমারী অ্যানা বিদায় দেয় তার ভাই অর্থাৎ রাজকুমার ভেলকানকে। এখানেই শেষ হয়ে যায় রাজকুমার ভেলকানের জীবন। এরপর রাজকুমারী অ্যানা এগিয়ে যায় ভ্যান হেলসিং এর দিকে, তার কাছে কৈফিয়ত জানতে চায় যে কেন সে তার রাজকুমার ভেলকান অর্থাৎ তার ভাইকে মারলো। কিন্তু এই দৃশ্যেই রাজকুমারী অ্যানার চোখ যায় ভ্যান হেলসিং এর বুকের দিকে। সে দেখতে পায় যে সেই ভেরিয়া অর্থাৎ রাজকুমার ভেলকান তার বুকের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে, এবং সে জানতো যে ভেলকান অর্থাৎ সেই ভেরিয়া যাকেই কামড় দেবে, সেই ব্যক্তিটির অবস্থা বা ফাইনাল ডেস্টিনেশন সেটাই হয়ে যাবে। অর্থাৎ সে জানতো যে ভ্যান হেলসিংকে যেহেতু তার ভাই ভেরিয়া কামড়ে দিয়েছে, ভ্যান হেলসিং আর সাধারণ মানুষ রইবে না, সেও একটি ভেরিয়াতে পরিণত হবে। সে পিছু হটতে থাকে এবং পিছু হটতে হটতে একটি স্থানে এসে তার সাথে দেখা হয়ে যায় এক পিশাচিনী। সে তখনও জীবিত আছে। এই মুহূর্তে বা এই দৃশ্য আমরা দেখতে পাই ভ্যান হেলসিং যেহেতু একটু আনমনা ছিল, তাই রাজকুমারী অ্যানাকে মেরে অজ্ঞান করে তাকে নিয়ে যেতে সমর্থ হয় বা সক্ষম হয় এক পিশাচিনী। এবং তার পরের দৃশ্য আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কেস্টাইনকে নিয়ে ভ্যান এবং কার্ল পৌঁছে যায় বুদাপেস্টে, এবং বুদাপেস্টে তখন ছিল একটা মেঘ ঢাকা একটা সকাল। আমরা আগেই জানতাম যে সূর্যকিরণ থাকলে একটা পিশাচিনীর পক্ষে কোনো রকম মানুষের মধ্যে আসা বা দিনের আলোতে নিজেকে জাহির করাটা সম্ভব নয়। তখন কি হয়, পিশাচিনী সেই স্থানে এসে উপস্থিত হয়
এবং সে সাফ জানিয়ে দেয় ভ্যান হেলসিংকে যে ড্রাকুলা অর্থাৎ তার মালিক তাদের সাথে একটা সওদা করে। রাজকুমারী অ্যানাকে ড্রাকুলা ছেড়ে দেবে, কিন্তু তার পরিবর্তে ফ্র্যাঙ্কেনস্টাইনকে তাদের হাওয়ালে করে দিতে হবে। তখন ভ্যান হেলসিং তাকে সাফ জানিয়ে দেয় যে তোমাদের মতো মানুষের সাথে সওদা করা খুবই কঠিন, তাই এমন স্থানে তোমাদের সাথে সওদা করবো যেখানে অনেক রকম মানুষ থাকবে। তাই 3 দিন পর ছিল একটা মাস্কারেডের পার্টি, তাই ভ্যান হেলসিং তাকে বলে যে মাস্কারেডের পার্টিতেই এই মানুষ বিনিময় বা এই সওদাটা হবে। এবং এই স্থানে আমরা দেখতে পাই এই সদার কথাটা জানানো মাত্রই সেই পিশাচিনী সেই স্থান থেকে বিদায় নেয়। পড়ে থাকে ভ্যান, কার্ল এবং ফ্র্যাঙ্কেনস্টাইন। তখন কার্লের নজর যায় ভ্যান হেলসিং এর বুকের দিকে। সে যেহেতু যন্ত্রণায় ছটফট করছে, তাকে সে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং স্বতঃস্ফূর্ততা দেখায়। সে কি করে, ভ্যানের বুকের থেকে কাপড়টি সরিয়ে সে দেখতে পেয়ে যায় যে ভেরিয়া তাকে কামড়ে দিয়েছে। তখন ফ্র্যাঙ্কেনস্টাইন একটা বাস্তবতার পরিচয় দেয়। সে কার্লকে জানিয়ে দেয় যে দেখো তোমার বন্ধুকে ভেরিয়া কামড়েছে, তাই তোমার বন্ধু ভ্যান যে এতদিন যাদের শিকার করতো না, সে নিজেই একদিন সে ভেরিয়াতে পরিণত হয়। এবং এই ঘটনা বলার পর ভ্যান কি করে, তাকে আবার অজ্ঞান করে একটি কবরের মধ্যে রেখে দেয় যাতে ড্রাকুলা তার হদিশ না পায়। রাজকুমারী অ্যানাকে উদ্ধার করতে বুদাপেস্টের সেই মাস্কারেড পার্টিতে ভ্যান তার বন্ধু কার্লকে নিয়ে উপস্থিত হয়। তারাও মুখের মধ্যে বা চোখের মধ্যে সেই মাস্কারেডের মাস্ক পরেছে যাতে তাদেরকে ড্রাকুলার কেউ চিনতে না পারে। তারা ভেবেছিল যে সেই মাস্কারেড পার্টিতে সাধারণ মানুষও উপস্থিত থাকবে, কিন্তু তা হয়নি, কারণ ড্রাকুলা প্রচন্ড চালাক ছিলেন। তারা জানতো যে এই স্থানে যখন ভ্যান হেলসিং এর মতো চালাক চতুর একজন তাদেরকে ডেকেছে, তাদের পক্ষে একা আসাটা সম্ভব নয়। তার ড্রাকুলা কি করেছে, তার পুরো সমস্ত যত সম্প্রদায় আছে, তার যত গোষ্ঠী আছে, সবাইকে এনেছিল সেই মাস্কারেডের পার্টি। এবং এখানে আমরা দেখি এক নিত্য অবস্থায় ব্যস্ত থাকে ড্রাকুলা রাজকুমারী অ্যানাকে নিয়ে, এবং তাকে তার মনো ইচ্ছা প্রকাশ করে। সে বলে যে তুমি আমার এক স্ত্রীতে পরিণত হতে পারো এবং তোমাকে আমি ভ্যান হেলসিংকে মেরে আমার স্ত্রীতে পরিণত করব। কিন্তু অ্যানা তাকে সাফ না জানিয়ে দেয়। এবং তাদের মধ্যে যখন এই কথোপকথন চলছিল, তখন তাদের মধ্যে উপস্থিত হয় গল্পের নায়ক পিশাচনাশক ভ্যান হেলসিং। সে কি করে, দড়ি বেয়ে লাফিয়ে গিয়ে রাজকুমারী অ্যানাকে উদ্ধার করে। এবং সেই সময় ড্রাকুলা তার সমস্ত বন্ধু ড্রাকুলা পিশাচদেরকে বলে ওঠে, নাও আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দ্য গ্রেট মহান পিশাচ নাচক ভ্যান হেলসিং। এবং এই বলা মাত্র সমস্ত মাস্কারেড পার্টির যারা অতিথি ছিল তারা পরিণত হয় ড্রাকুলাতে, এবং তারা সবাই মিলে ভ্যান হেলসিং, কার্ল এবং অ্যানার পেছনে। এবং তাদের সাথে যে সমরাস্ত্র ছিল সূর্যকিরণ ছটা, যেটার ব্যবহার কার্ল স্বয়ং নিজেও জানতো না, সেটি তারা প্রথমবারের মতো ব্যবহার করে সেই ড্রাকুলার দলের উপর। এবং ড্রাকুলার দল এক নিমিষে সেই কঙ্কালে পরিণত হয় এবং তারা জলে ঝাঁপ দেয়। এবং তারা যখন জলে ঝাঁপ দেয়, তারা দূরে দেখতে পায় যে ইগর নামক যে ড্রাকুলার যে সহায়ক ব্যক্তিটি আছে, সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়ে নৌকা করে চলে যাচ্ছে জলের মধ্যে। এবং তারা অবাক হয়ে যায় এটা দেখে যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে তো আমরা এখানে আসার আগে অজ্ঞান করে একটি কবরের মধ্যে রেখেছিলাম, তো কি করে তাদের পক্ষে সম্ভব হলো ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজে বার করা। এবং তারা বুঝতে পেরে যায় যে এই দুঃসাধ্যটা সাধ্য করেছে তারই ভাই রাজকুমার ভেলকান, যে কিনা তখন একটি ভেরিয়াতে পরিণত হয়েছিল। এবং সেই ভেরিয়া যে কিনা ফ্র্যাঙ্কেনস্টাইনকে তারা যখন খুঁজে পেয়েছিল, তাদের সেই ঠিকানাটি পেয়ে গেছিল। ফ্র্যাঙ্কেনস্টাইনকে যেহেতু ইগর একটি নৌকায় করে নিয়ে যাচ্ছিল কোনো একটি স্থানে, তারা জানতো যে হয়তো ড্রাকুলার ল্যাবে অর্থাৎ প্রয়োগশালাতে নিয়ে যাবে তার পিশাচিনীর বাচ্চাদের অমরত্ব দানের জন্য। তাই ভ্যান, অ্যানা এবং কার্ল পৌঁছে যায় ড্রাকুলার ল্যাবে। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে ড্রাকুলা সেখানে নেই। তখন হতাশ হয়ে রাজকুমারী অ্যানা বলে ওঠে যে 400 বছর ধরে আমরা এদেরকে খুঁজছি, কিন্তু এখনো কি করে আমরা এদের হদিশ পাইনি এবং কেন মারতে পারি। এবং এই স্থানে কার্ল সমস্ত সত্যিটা এবং মধ্যযুগীয় কথাগুলি সে সামনে তুলে আনেন। কারণ যখন পিশাচিনীর বাচ্চারা ট্রান্সিলভেনিয়াতে অ্যাটাক করেছিল, তখনই সে এই সত্যটি উদ্ঘাটন করতে পেরে গেছিল। সে রাজকুমারী অ্যানাকে জানায় সেই পুরা কথাগুলি, যেখান থেকে ড্রাকুলা এবং ভ্যালেরিস খানদানের শত্রুতা শুরু হয়েছিল। আসলে ড্রাকুলা ছিল ভ্যালেরিস খানদানের এক সন্তান। ভ্যালেরিস রাজা কি করেছিল, তার সন্তান ড্রাকুলাকে মেরে ফেলেছিল কোনো একটি কারণে। কিন্তু ড্রাকুলা কি করেছিল, শয়তানের সাথে হাত মিলিয়েছিল, যার ফলে সে অমরত্ব লাভ করে। কিন্তু ভ্যালেরিস খানদানের এটা ভালো লাগেনি যে অন্যায়ভাবে অন্যায় প্রথার ব্যবহার করে ড্রাকুলা অমরত্ব লাভ করেছে। তখন তারা কি করে, একটি চার্চে যায় এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়
যে তোমাকে এবার ড্রাকুলাকে মারতে হবে। কিন্তু ভ্যালেরিস খানদানের যেহেতু রক্ত বয়ে আসছিল সেই ড্রাকুলা, অর্থাৎ ড্রাকুলা ছিল ভ্যালেরিস খানদানেরই এক সন্তান, তাই ভ্যালেরিসদের পক্ষে ড্রাকুলাকে মারাটা সম্ভব হয়নি। এই জন্য তারা কি করেছিল, ড্রাকুলাকে এমন একটি দরজার পেছনে পাঠিয়ে দিয়েছিল, এমন একটি স্থানে পাঠিয়ে দিয়েছিল যেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। এবং এই ঘটনাটি যখন কার্ল অ্যানাকে বলছিল তখন তাদের মাথায় একটা জিনিস আচমকাই চলে আসে। তখন অ্যানা অর্থাৎ রাজকুমারী অ্যানা সবাইকে জানায় যে আমার বাবা একটি দরজার কথা হয়তো এখানে বলতে চেয়েছে, কারণ সেই দরজার দিকে তাকিয়ে আমার বাবা কিছু একটা সমাধান করার চেষ্টা করতো, কিন্তু নিচের একটি অংশ মিসিং থাকায় আমার বাবা সেটা করতে পারেনি। তখন ভ্যান হেলসিং এর মাথায় সেই টুকরো কাগজ যেটা পোপ তাকে দিয়েছিল প্রয়োগশালাতে তাকে ট্রান্সিলভেনিয়াতে আসার আগে, তার কথা মনে পড়ে এবং সেই স্থানে পৌঁছে যায় কার্ল ভ্যান এবং রাজকুমারী অ্যানা। এবং সেখানে গিয়ে তারা সেই অপূর্ণ অংশটি জুড়ে দেয় এবং তারা সেখান থেকে খুঁজে পায় সেই অভেদ্য অংশ, অর্থাৎ যেখানে ড্রাকুলাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই স্থানে যেখান থেকে ড্রাকুলা সহজে তাদের ওখানে আসতে না পারে, সেই দরজা তারা খুঁজে পেয়ে যায়। এবং সেই দরজা খুঁজে পাওয়া মাত্রই ভ্যান, কার্ল এবং রাজকুমারী অ্যানা পৌঁছে যায় দরজার অপর প্রান্তে, যেখানে তারা খুঁজে পায় ড্রাকুলার সেই হাভেলি এবং সেই প্রয়োগশালা। আমরা দর্শকরা এক্সপ্লেন করতে করতে প্রায় গল্পের ক্লাইম্যাক্সে চলে আসি। এখানে আমরা কি দেখি, এখানে আমরা দেখি যে যেহেতু তারা দরজা ভেদ করে ড্রাকুলার হাভেলির সামনে উপস্থিত হয়েছে, সেখানে তারা দেখতে পায় এক বিশালকায় দরজা, যেটাকে ভেদ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু এখানে দৃশ্যমান হয়, মানে যেটা দেখার বিষয় সেটা হলো, যেহেতু ভ্যান হেলসিং এর রক্তে তখনও এক ভেরিয়ার রক্ত বা তার শিরায় যেহেতু ভেরিয়ার রক্ত আছে, সে কি করে সেটার প্রয়োগ করে। সে এক হাতে সে এক হাতে তার বন্ধু কার্ল এবং অন্য হাতে রাজকুমারী অ্যানাকে ধরে সে লাফ দিয়ে সেই দরজাটি পার হয়ে পৌঁছে যায় ড্রাকুলার হাভেলির অপর প্রান্তে। এবং তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় ইগর সেখান থেকে যাচ্ছিল এবং ইগর তাদের দেখে চমকে যায় যে কি করে এটা সম্ভব, তারা এই স্থানে এলো কি করে। ইগর পালানোর চেষ্টা করে, তখন ভ্যান তাকে তার অস্ত্রের সাহায্যে আটকে দেয় এবং তাকে বলে যে তুমি নিশ্চয়ই জানো যে এই ভেরিয়ার রূপ থেকে বাঁচার উপায় কি এবং এর প্রতিষেধক কি, কারণ এটা ড্রাকুলা স্বয়ং নিজে বানিয়েছে। তখন কার্ল তাকে বলে যে হ্যাঁ, এটা ড্রাকুলা বানিয়েছে এই কারণ যদি কখনো কোনো ভেরিয়া এই প্রতিষেধকটি উপেক্ষা করে বা কোনো ভেরিয়া যদি ড্রাকুলাকে মারার চেষ্টা করে, তখন ড্রাকুলা কি করবে, এই প্রতিষেধকটি সেই ভেরিয়ার গায়ে দিয়ে দেবে এবং সে মানুষে পরিণত হবে, যাতে সেই ভেরিয়া ড্রাকুলাকে না কামড়াতে পারে। কারণ প্রাচীন প্রথা অনুযায়ী ড্রাকুলাকে একমাত্র ভেরিয়ার কামড়ই মারতে পারে। এবং তখন ভ্যান কি করে, সে ইগরকে কার্ল এবং রাজকুমারী অ্যানার হাতে সমর্পিত করে দেয় এবং তাকে বলে যে আমি ড্রাকুলাকে খুঁজছি এবং ফ্রাঙ্কেনস্টাইনকে খুঁজছি এবং আমি চেষ্টা করছি ড্রাকুলাকে মারার, আমি যদি 12টার মধ্যে না আসি তাহলে আমি ভেরিয়ায় পরিণত হবে এবং তোমরা আমায় তখন মেরে। এবং ভ্যান কি করে, তখন কার্ল এবং রাজকুমারী অ্যানাকে একটি দায়িত্ব দেয় যে যাও তোমরা প্রতিষেধকটি খোঁজো এবং খুঁজে পেলে সেটা আমার কাজে লেগে যাবে। এবং ইগরকে তাদের সাথে পাঠিয়ে দেওয়া হয় সেই প্রতিষেধকটি খোঁজার জন্য। এবং ভ্যান হেলসিং পৌঁছে যায় ফ্র্যাঙ্কেনস্টাইনকে মুক্ত করতে, কারণ ফ্র্যাঙ্কেনস্টাইনকে যদি মুক্ত না করা হয় তাহলে পিশাচিনীর বাচ্চারা সহস্র রূপে অমরত্ব লাভ করবে এই ফ্র্যাঙ্কেনস্টাইনের মাধ্যমে। যাই হোক, একটি স্থানে পৌঁছে যায় ইগর এবং সে কার্ল এবং অ্যানাকে বলে ওই হচ্ছে প্রতিষেধক, যাও নিয়ে নাও। এবং সে চালাকি করে কি করে, কার্ল এবং রাজকুমারী অ্যানাকে ধাক্কা মেরে সামনে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে দেয় এবং সেই স্থান থেকে পালিয়ে যায়। এবং সেই প্রতিষেধকটির সামনে দাঁড়িয়ে তারা দুজনেই দোনামোনা করছে যে কি করা উচিত এবং কি করা উচিত নয়। এবং তারা যখন একটি কাঁচের শিশির মধ্যে সেই প্রতিষেধকটি, অর্থাৎ ইনজেকশন রূপী সেই প্রতিষেধকটি যেটা একটি ভেরিয়াকে মানুষে পরিণত করবে, সেটিকে বার করতে যাবে, সেই স্থানে উপস্থিত হয় একমাত্র বেঁচে থাকা ড্রাকুলার পিশাচিনী ভারিস্কা। সে এসে তাদেরকে মারার চেষ্টা করলে কি করে, সেই শিশিটি অ্যানা কি করে, রাজকুমারী এনে তার দিকে ঠেলে দেয় এবং সেই শিশিটির ভেতরে অ্যাসিড থাকার ফলে ভারিস্কা অর্থাৎ সেই পিশাচিনীর মুখ পুড়ে যায়। এবং এই ঘটনার সুযোগ নিয়ে তখন রাজকুমারী অ্যানা বুঝতে পেরে যায় আমাকে এর সাথে লড়তে হবে। তখন কি করে, সে অ্যাসিড দিয়ে সেই দরজার মধ্যে ছুঁড়ে মারে রাজকুমারী অ্যানা, যার ফলে সেই দরজাটি পুড়ে যায়। এবং তখন সে কার্লকে বলে যাও তুমি এই প্রতিষেধকটা নিয়ে চলে যাও এবং ভ্যানকে বাঁচাও, আমি ততক্ষণ একে আটকাচ্ছি। এবং এই স্থানে শুরু হয় সেই পিশাচিনী ভারিস্কার সাথে রাজকুমারী অ্যানার এক অসম লড়াই। এবং অন্য প্রান্তে
তখন চলছিল ভ্যান হেলসিং এর সাথে ড্রাকুলার লড়াই। সে চেষ্টা করে ফ্র্যাঙ্কেনস্টাইনকে সেই স্থান থেকে মুক্ত করার জন্য, কিন্তু ততক্ষণে তার শরীর থেকে প্রয়োগশালায় বিদ্যুৎ সঞ্চারিত হয়ে সহস্র পিশাচের বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে ড্রাকুলা, এবং এই আনন্দে আত্মহারা হয়ে যায় ড্রাকুলা। কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনকে মুক্ত করার চেষ্টা করেও ভ্যান হতাশ হয় এবং সেই স্থান থেকে পড়ে যেতে থাকে ফ্র্যাঙ্কেনস্টাইন নিচের দিকে। এবং এই সময় দেখবেন এই দৃশ্যটা যেটা আছে না, অনেকগুলো দৃশ্যকে নিয়ে একটা কম্পোজিশন করা হয়েছে। কখনো অ্যানাকে দেখানো হচ্ছে, কখনো কার্লকে দেখানো হচ্ছে, কখনো ভ্যান হেলসিংকে দেখানো হচ্ছে। যাই হোক, ভ্যান হেলসিং এর সাথে এই দৃশ্য আমরা দেখতে পাই এক অসম লড়াই ড্রাকুলার সাথে। ড্রাকুলা বিভিন্নভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করে যে তুমি আমি একসাথে অনেক শক্তিশালী হয়ে যেতে পারো, তুমি আমায় কখনোই মারতে পারবে না। কিন্তু ভ্যানেরকে কাল আগেই বলে দিয়েছিল তোমার একটি মাত্র কামড় ড্রাকুলাকে ফিনিশ করে দিতে পারে। এবং এই স্থানে আমরা দেখতে পারি এই সিনেমার সব থেকে খতরনাক অ্যাকশন সিকোয়েন্স, যেখানে আমরা দেখি ড্রাকুলা তার আসল রূপ ধারণ করে, এবং এই স্থানে ভ্যান হেলসিং তখন কি করে, তার আসল ভেরিয়া রূপটি ধারণ করে এবং তাদের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। এবং ড্রাকুলা এই প্রথম আমরা দেখি যে কোনো মানুষকে ভয় পেয়ে বা কোনো জন্তুকে ভয় পেয়ে সে পালিয়ে যাচ্ছে। আমরা হয়তো ভেবেছিলাম যে ড্রাকুলা হয়তো অমর, তাকে মারা সম্ভব হবে না কারোর পক্ষে, কিন্তু না, এখানে যেহেতু পুরনো প্রথা অনুযায়ী ড্রাকুলাকে মারতে পারবে একমাত্র ভেরিয়ার কামড়, এবং এই দৃশ্যে আমরা সেটাই দেখি। ভ্যান হেলসিং যেহেতু এখানে মারতে এসেছিল সেই ড্রাকুলাকে, সে তার কাজে সফল হয়। এবং অন্য প্রান্তে এই দৃশ্যে আমরা দেখি যে ইগরের সাথে চলে কার্লের একটা অসম লড়াই, কিন্তু ওপর থেকেও যখন ফ্র্যাঙ্কেনস্টাইন পড়ে যাচ্ছিল সেই দড়ি ধরে সেই দড়ির আঘাতে ইগর পড়ে যায় নিচে এবং তার শয়তানির হয়ে যায় সমাপ্তি, এবং কার্ল বেঁচে ফেরে সেই স্থান থেকে। কিন্তু সেই স্থানে নিচের দিকে পড়ে যায় ফ্র্যাঙ্কেনস্টাইনও। আমাদের দেখে মনে হয় ফ্র্যাঙ্কেনস্টাইনও হয়তো শেষ হয়ে গেল ইগরের সাথে। যাই হোক, আমরা পরের দৃশ্যে চলে যাই, যেখানে আমরা দেখি যে ড্রাকুলাকে যখন মেরে দিচ্ছিল তখন তার দিকে এগিয়ে আসছিল রাজকুমারী অ্যানা সেই প্রতিষেধকটি নিয়ে। সে প্রতিষেধকটি নেওয়ার আগে তার যে পিশাচিনির সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সে জিতে যায়। সে পিশাচিনির বুকের মধ্যে ঢুকিয়ে দেয় সেই এক খাঞ্জার, রূপোর খাঞ্জার, যার ফলে সেই পিশাচিনিরও মৃত্যু ঘটে। এবং তারপরে সেই প্রতিষেধকটি নিয়ে সে তার বন্ধু ভ্যান হেলসিংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে প্রতিষেধকটি তার গায়ে গুঁজে দিলেও ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানাকে মেরে ফেলে। এবং তার গায়ে যেহেতু সে প্রতিষেধকটি গুঁজে দিয়েছিল, ভ্যান হেলসিং সেই ভেরিয়া থেকে রূপ ধারণ করে ভ্যান হেলসিং সাধারণ মানুষ। একটা যন্ত্রণাময়, একটা বেদনাময় একটা এন্ডিং আমরা এখানে দেখতে পাই। আমরা হয়তো ভেবেছিলাম হয়তো ভ্যান হেলসিং আর অ্যানার একটা মিলন আমরা হয়তো শেষে দেখতে পারবো, কিন্তু ঘটনা এবং সমাপ্তিটা ছিল অন্য রকমের। ফিল্ম মেকাররা অন্যভাবেই তৈরি করে। এরপরে আমরা দেখতে পাই যে একটি স্থানে, একটি টাপুতে রাজকুমারী অ্যানাকে একটি চিতাতে শুইয়ে রেখেছে ভ্যান হেলসিং এবং তার বন্ধু কার্ল। তাকে বিদায় দেওয়ার শেষকৃত্য তারা পালন করছে, এবং সেই দৃশ্য আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কেনস্টাইন মরেনি। ফ্র্যাঙ্কেনস্টাইন একটি ভেলার মধ্যে নিজেকে ভাসিয়ে চলে যাচ্ছে একটি অজানা গন্তব্যে। এবং তারপরে আমরা দেখতে পাই ভ্যান হেলসিং সে ডিলিউশনাল হয়ে গেছে। সে আকাশের মধ্যে অ্যানা এবং তার ভাই রাজকুমার ভ্যালকান এবং তার পূর্বপুরুষকে দেখতে পাচ্ছে। তারপরে তারা শেষকৃত্যে আগুন লাগায় এবং সেই স্থান থেকে কার্ল এবং ভ্যান হেলসিং বিদায় নেয়, এবং এখানেই হয় এই সিনেমার শেষ। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটা সববার ভালো লাগবে। চেষ্টা করবেন এই সিনেমাটি দেখার এবং চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তাই আজকে এতটাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি বড় করব না। আমার এই ভিডিওটা আপনার যতটাই দেখুন না কেন তার জন্যই আপনাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ।